হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হলো মঙ্গলবার, এখন রাত 10:15টার মতো বাজে। মামুনিকে ঘুম পাড়িয়ে রেখে আমি আস্তে আস্তে রুমের দরজা আটকে বেরোয় আসলাম। আসলে মামুনিকে যত তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারি তত তাড়াতাড়ি আমি একটু কাজে যেতে পারি, কারণ ও জেগে থাকলে তো কোনো কাজ করা মানে খুবই কষ্টের কাজ আসলে। আর ওকে যদি 10টা, 10:15 বা 10:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিতে পারি, তাহলে রান্না বাড়া বা ঘরের অন্যান্য কাজকর্ম সব কিছু আমি ওর ঘুমের পর 2-2.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও না ঘুমানো পর্যন্ত ওর বাবা ল্যাপটপ নিয়ে বসতে পারে না, কারণ সে যদি ল্যাপটপ দেখে তার মাথা খারাপ হয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে রীতিমতো ল্যাপটপের উপরে। তো ওর তো পড়াশোনার কাজ থাকে, ওই জন্য মামুনি ঘুমিয়ে গেলে তারপরে ও ওর ল্যাপটপ নিয়ে বসে, আর আমি ঘরের যদি টুকটাক কাজকর্ম রান্নাবান্না যা থাকে তা করি আর কি। তো আজকে যেমন, আর অন্য সময় যখন আমি বেশি করে রান্নাবান্না করি বা আমার একটু হেল্প লাগে, তখন তো অবশ্যই আমার সাথে রান্নাঘরে আসে, কিন্তু আজকে আসলে তেমন কোনো হেল্পের দরকার পড়বে না। আর বড় একটা হেল্পও আসলে করেই রেখেছে। গতকালকে রাত্রেবেলা আমরা যে মেক্সিকান স্টোর থেকে খাসির মাংসটা এনেছিলাম, ওটা সে রান্না করে রেখেছে। তো এই জন্য যেটা সুবিধা হয়েছে যে আমার একটা মেইন আইটেম রান্না করাই আছে যথেষ্ট পরিমাণে, মানে 3-4 বেলা আমাদের ইজিলি হয়ে যাবে দুইজনের। ওই জন্য শুরুর আইটেম হিসেবে আমি জাস্ট একটু পালং শাক ভাজি করব, আর সাথে একটু ডাল সম্ভার দিব বলছি এই কারণে, কারণ মসুর ডাল অনেকখানি আমি 3-4 দিন আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেমনটা আমি সবসময় করি। আমি সবসময় ডাল একটু বেশি অ্যামাউন্টে সেদ্ধ করে রেখে দিই, তাতে যেটা হয় আমি যখন খেতে চাই মানে তখন একদম ফ্রেশভাবে সম্ভার দিয়ে খেতে পারি বা বাগার দিয়ে খেতে পারি। এটাতে যেটা হয়, ডাল একদম পুরানো লাগে না, কারণ ওই একবারে যদি সম্ভার দিয়ে আমি রেফ্রিজারেটরে রেখে দিই, তাহলে বারবার মাইক্রোওয়েভ করলে না কেমন জানি স্বাদটা পুরনো লাগে, আমার ভালো লাগে না। ওই জন্য করি কি, আমি 2-3 দিন পর পর অল্প অল্প করে ডাল সম্ভার দিয়ে খাই, তাতে আর কি টেস্টটাও চেঞ্জ হয়, আবার একদম ফ্রেশও লাগে। তো যাই হোক, এখন আমি জাস্ট একটু ডালটা সম্ভার দিয়ে নিব। ওই জন্য আমি তেলের মধ্যে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে জাস্ট বেসিক পেঁয়াজের ডাল যেটাকে বলে ওটাই করে নিচ্ছি। কোনো রকম কোনো বিশেষ কোনো কিছু করছি না, অল্প একটুখানি পরিমাণে আছে, একদমই বেশি নেই। মানে আজকে আমার সেদ্ধ করা ডালও শেষ হয়ে যাবে, আমার নতুন করে কালকে ডাল আবার সেদ্ধ করে রাখতে হবে। এই কাজটা আমি আগে করতাম না, আগে মানে 2-3 দিনের জন্য ডাল রান্না করে রেখে দিতাম। তারপরে একটা সময় বুঝলাম যে আসলে লাস্টের দিকে আস্তে আস্তে না ওই ডালটা আর ভালো লাগে না একদম খেতে, কারণ এখানে তো পেঁয়াজগুলো জানি কেমন কেমন, দেশের মতো তো অত সুন্দর পেঁয়াজ এখানে না। এখানের পেঁয়াজ শুধু সাইজেই বড়, একটু জল জল হয় আর কি, আমার বেশি একটা ভালো লাগে না। তো ওই পেঁয়াজ যদি ভালো মতো ভেজে না সম্ভার দিই ডাল, তাহলে কেমন যেন মুখের মধ্যে বারবার পড়ে, একদম ভালো লাগে না। আর পেঁয়াজের ডাল না আমি দেখেছি খুব বেশি দিন রেখে খাওয়াও যায় না, অথবা যদি আমি একটু বের করে রেখে দিই, একটু ভুলে যাই 2-1 ঘন্টার মধ্যে, আবার ওটা নষ্টও হয়ে যায়, কারণ কয়েকদিন হয়ে যায় তো ডাল খেতে খেতে। তো ওই সব কারণে এখন আমি একেবারেই ওই সিস্টেম বাদ দিয়ে দিয়েছি। আমি 2-3 দিন পর পর একদম ফ্রেশ করে সম্ভার দিয়ে খাই। আর এতে আরও একটা সুবিধা হয় যে এক পেঁয়াজের ডালই সপ্তাহ ভরে খাওয়া লাগে না, একটু কয়েকদিন পর পর একটু পেঁয়াজ দিয়ে সম্ভার দিলাম বা রসুন দিয়ে সম্ভার দিলাম, এরকম করে একটু চেঞ্জ করেও খাওয়া যায় আর কি। ওই গরম তেলের মধ্যে শুকনা মরিচ ফোড়ন আর পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি ডালটা দিয়ে দিলাম, আর সাথে একটু হলুদ, লবণ, একটা কাঁচামরিচ, এটা বেসিক আর কি সবসময় দিই ডালে। তাই আমি সাধারণত ডাল রান্না করতে সময় সবসময় ফুটন্ত গরম জল ব্যবহার করি, কিন্তু এখন আমি আর এই এতটুক ডালের জন্য কোনো ভেজালে গেলাম না, আমি জাস্ট নর্মাল বাটি ধুয়ে ফিল্টারের জল দিয়ে দিয়েছি, এই আর কি। মানে অল্প একটু ডাল আছে, তো আমি আর বেশি খাটনিতে গেলাম না। তো ডাল থেকে মনে পড়লো, আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে আমি এসে অনেক রকমের ডাল রান্না শিখেছি, মানে মুসুর ডালটাই এখানে এসে দেখেছি যে অনেকভাবে আমার শাশুড়ি মা রান্না করেন, রসুন দিয়ে রান্না করেন, রসুন কালি জিরা দিয়ে রান্না করেন, টক ডাল কয়েক রকমের রান্না করেন। তো ভালোই লাগে, এক মুসুর ডাল যেহেতু আমরা প্রতিবেলাই খাই, এটা আমাদের অভ্যাস, তো তাতে যেটা হয় আর কি একটু ভ্যারাইটি আসে। আমার বাবার বাড়িতে আবার মসুর ডাল আমাদের এত রকমভাবে খায় না, আমাদের জিরা ফোড়ন দিয়ে খায় অথবা পেঁয়াজ দিয়ে, তারপর টক ডাল, মানে বেসিক কয়েক
কয়েক টাইপের ডাল খাওয়া হয়। তো আমি শ্বশুরবাড়িতে আসার পর আমি অনেক রকমের ডাল রান্না শিখেছি। আর এদিকে চিংড়ি মাছের প্যাকেটটা আমি আগেই গরম জলে চুবিয়ে রেখেছিলাম, ওখান থেকে জাস্ট কয়েক টুকরা চিংড়ি আমি উঠিয়ে নিলাম। আসলে পুরো প্যাকেটটা করার কোনো প্রয়োজনই নাই। আমাদের বাসায় আমরা সবসময় একটু বড় একটা প্যাকেট চিংড়ি আনি, এতে দামও একটু সস্তা পড়ে, আবার যে কোনো সময় যে কোনো কাজে চিংড়ি ব্যবহার করতে গেলে কাজেও লেগে যায়। আর চিংড়ি মাছও আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট আইটেম হিসেবে আমরা এখানে খাই। এখানে তো সহজেই মাছ এত রকমের পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে আমি এখন আমার পালং শাকের প্যাকেটটা খুলে নিলাম। আসলে পুরো প্যাকেটটা ধরেই রান্না করব, কারণ এই এতগুলো পালং শাক কিন্তু দেখা যাবে রান্নার সময় একদম চুপসে এইটুক হয়ে যায়, মজে যায়, তো শাক জল ছেড়ে দেয়, ওই আর কি। তো আমি আসলে এখানকার শাকের কোয়ালিটি খুব ভালো, এখানকার বেবি স্পিনাচ সত্যি দারুণ, আমার তো মনে হয় দেশের থেকেও ভালো। তো এখানকার শাকগুলো না ওরা একটু বেছে টেছেই দেয় কি না, কারণ অত বেশি ময়লা টয়লা থাকে না, মাটি তো একেবারেই থাকে না। তো এটাতে একটা সুবিধা হয়, অত বাছাবাছির ঝামেলা নেই। জাস্ট প্যাকেট থেকে খুলো, একটু ধুয়ে তারপর রান্না বসিয়ে দাও, কাটাকাটিও লাগে না। আমি অন্তত কাটি না, কারণ ওই আলটিমেটলি সব একদম মজে যায়, অত কাটাকাটির প্রয়োজন পড়ে না। তো পালং শাক ভাজি করার জন্য আমি একটু তেল দিয়ে তেলের মধ্যে আগে চিংড়ি মাছটাকে একটু ভেজে তুলে নিব। এখানকার চিংড়িগুলো না, যেহেতু আমি এগুলো খোসা ছাড়া চিংড়ি নিয়েছি, তো এই খোসা ছাড়া চিংড়িগুলো না বেশি ভাজতে গেলে কেমন একটু রাবারি রাবারি হয়ে যায়, ওই জন্য আমি জাস্ট তেলের মধ্যে দিয়ে অল্প করে ভেজে তুলে নিব, খুব বেশিক্ষণ ভাজাভাজি করব না। আর আমরা চিংড়ি ছাড়াও রসুন টসুন দিয়েও শাক ভাজি খাই, ওটা আবার রসুন দিলে আমি সাধারণত চিংড়িটা দিই না, আমি পছন্দ করি না। আমি রসুন দিলে শুধুমাত্র কালো জিরা পেঁয়াজ রসুন দিয়ে শাক দিয়ে ভেজে ফেলি, আর চিংড়ি দিলে আমি আবার রসুনটা দিই না। তো যাই হোক, আর চিংড়িটাই যে এরকম হালকা হালকা ভাজা হওয়ার পরই আমি তুলে নিচ্ছি। আর তারপরে এই কড়াইয়ের ভিতরেই, মানে এই তেলের ভিতরেই আমি কালো জিরা ফোড়ন দিব, সাথে পেঁয়াজ দিয়ে দিব। তো কালো জিরার সাথে আমি সবসময় শুকনা মরিচ দিই অন্য সময়ে, কিন্তু যেহেতু মামুনি এখন আমাদের সাথে শাক ভাত এগুলো খায়, ওই জন্য আমি শুকনা মরিচটা এখন আপাতত দিই না। তো ওই যে কালো জিরাটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে এই যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভালো মতোই ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে থাক ওদিকে, আর আমি এদিকে একটু শসা কেটে নেই। ওই বাসায় শসা ছিল, তো শসা থাকলে আমি আগে তো সালাদ টালাদ করে খেতাম, আমার খুব ভালো লাগে এগুলো সালাদ খেতে খাবারের সাথে। তো এখন অত সময় হয় না, তাই একটা শসা ছিল, ওটাকে টুকরো করে কেটে নিলাম আর কি। তো এইদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে অল্প অল্প করে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পালং শাক দিতে সময় একটু একটু দিচ্ছি আর একটু একটু নেড়ে দিচ্ছি, তা না হলে আমি দেখেছি যে পেঁয়াজের মতো এক জায়গায় থেকে যায়, খুব একটা মিক্স করতে কষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন, পালং শাকের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর এই নাড়তে নাড়তেই দেখা যায় একদম মজে যাচ্ছে শাকগুলো আসলে মানে জল ছেড়ে দেয়, তো হিট লাগলেই জল ছেড়ে দেয়। তো এই যে পালং শাকটাকে ভালো মতো আমি মিক্স করে নিলাম লবণ হলুদ আর পেঁয়াজের ওই ফোড়নের সাথে। আর এখন আপাতত আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি অন্য সময় কুচি করে দিই, কিন্তু আজকে আর কুচি করে দিচ্ছি না, কারণ ওই যে আমার মেয়ে খায়, তো ওই জন্য আস্তই রাখি, যাতে ও খাওয়ার সময় আমি মরিচটা সরিয়ে দিতে পারি। আর এরপরে আমি চিংড়িটাও দিয়ে দিলাম। আর চিংড়িটা যেহেতু কড়া ভাজা না, ওই জন্য আমি একটু মানে শাকটা হওয়ার আগেই আমি দিয়ে দিলাম, যাতে শাকের সাথে আরেকটু কুক হয়। ব্যাস, শাক রান্না শেষ, জাস্ট আমি ঢাকনা দিয়ে রেখে দিব, জালটা একটু কমিয়ে দিব, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। জাস্ট 5 মিনিটের মধ্যেই শাক একদম রেডি হয়ে যাবে। যদি শাক একটু বেশি জল ছেড়ে দেয়, তাহলে ঢাকনাটা খুলে একটু জাল বাড়িয়ে দিলেই হলো, জলটাকে টানিয়ে নিলেই হলো, আর কোনো কষ্টই নাই। পালং শাক এখানে এত ফ্রেশ পাওয়া যায়, আর এত স্বাদ এই শাকটা খেতে, আমি তো খুব পছন্দ করি, আমি প্রতি সপ্তাহেই খাই। মানে আমি বাজারে গেলে বা ওয়ালমার্টে গেলেই আনবই পালং শাক, একদম মাস্ট আমার বাসায়। আর মামুনিও ইদানিং একটু পছন্দ করে, যদিও শাক ওকে খুব বেশি দেই না, হজম করতে একটু কষ্ট হতে পারে, তাও সে বেশ পছন্দই করে আর কি। তো এদিকে আমার বাসায় চা তো 2 বেলা প্রতিদিন চলে, তো আমাদের কয়েকদিন পরপরই চা আনা লাগে। তো কালকেই দেখলাম চাটা শেষ হয়ে গেছে, তো আজকে আবার ও ইন্ডিয়ান গ্রসারি থেকে এই চাটা নিয়ে এসেছে, তো ভাবলাম রিফিল করে রেখে দিই, কারণ রাত্র ছাড়া তো আমি এসব কাজকর্ম করার মতো কোনো সময়ই পাই না।
তো এই টাটা প্রিমিয়ামের এই চাটা না খুব মজা। আমাদের দেশে থাকতে আমি শুধুমাত্র ইস্পাহানি মির্জাপুর খেতাম, এখানেও পাওয়া যায় কিন্তু আমার এই ইন্ডিয়ান স্টোরটাতে পাওয়া যায় না, মানে বাড়ির কাছে যেটা আর কি। ওটা আবার ওই যে ইন্ডিয়ানাপলিসে বড় বাজারে গেলে ওখানে গেলে আনি। যে কোনো ইন্ডিয়ান গ্রসারিতেই এই চাটা পাওয়া যায়। তো টাটা প্রিমিয়ামের এই চাটা না খুব স্বাদ। আর এই চাটা যদি বাসায় যখন আমি চা বানাই, যখন দুধের সাথে চাটা ফুটে, তখন পুরো বাসায় না একটা চায়ের গন্ধ আসে। সেই গন্ধটা খুব ভালো লাগে আমার। আপনি যদি চা পছন্দ করে থাকেন তাহলে এই চাটা অবশ্যই খেয়ে দেখতে পারেন। একসময় আমি না ইস্পাহানি মির্জাপুর টি ছাড়া কোনো চাই আমি পছন্দ করতাম না, কিন্তু এখানে এসে এই চাটা খাওয়ার পর আমার কাছে এই চাটা বেশ ভালো লাগে। খুব কড়া লিকার, খুব ভালো লাগে, মানে অল্প একটু দিলেই না একটুখানি ফুটালেই খুব দারুণ চা হয়ে যায়। তো এই তো আমি এখন চলে আসলাম আমাদের দুজনের জন্য ভাত বেড়ে। তো ভাতের সাথে জাস্ট শাক আর আমি খাসির মাংস নামিয়ে রেখেছিলাম, ওটাকে গরম করে নিয়েছি। আর ডাল তো সম্বার দিয়েছি, ব্যাস সিম্পল খাওয়া। আমরা সবসময় রাতেবেলা খেতে বসলে দেখা যায় দুইজন খুব তাড়াহুড়ো করে খাই। যেদিন মামুনি জায়গা থাকার সময় আমরা খেতে বসি, মানে তিনজনে একসাথে, ওই দিন আমরা বেশ সময় নিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, তিনজন গল্প করি। কিন্তু যখন ও ঘুমিয়ে থাকে, মানে আমাদের খাওয়ার আগে ও ঘুমিয়ে পড়ে, তখন আমরা খুব তাড়াহুড়ো করে খাই যাতে ও উঠে গেলে যাতে কেউ একজন দৌড় দিয়ে ওকে আবার শুইয়ে দিতে পারি। তো সবসময় তো ওর ক্যামেরা চলতেই থাকে, আমাদের সবসময় মোবাইলে দেখতে থাকি ও নড়ছে কি না বা কি অবস্থায় আছে। ওকে কখনোই একা ঘরে একদম না ক্যামেরা ছাড়া ঘুম পাড়িয়ে দিয়ে আসতে পারি না। নড়তে শিখেছে তো, যে কোনো সময় উঠে গেলে চলে আসতে চাইলে খাট থেকে পড়ে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তো আমাদের ভয় লাগে। ওই জন্য ও রাতে যখন শুয়ে পড়ে তারপরে আমরা মোবাইলে ওর ক্যামেরাটা অন করে রাখি, দেখতে পারি যে ও কী করছে। তো এইদিকে আবার একটু আমার ডিশওয়াশার লিকুইড শেষ হয়ে গেছে, ওটাকেও রিফিল করে নিলাম। আর রাতেবেলা যে টুকটাক দুই একটা বাসন হয়, যদি রান্নাবান্নার বাসন না থাকে তাহলে ওগুলো ধোয়ার কাজে ও আমাকে সবসময় হেল্প করে। ও ওইটা ধুতে থাকে আর আমি এদিকে পুরো রান্নাঘরটা গুছিয়ে ফেলি। এভাবে দুইজনে মিলে কাজ করলে কিন্তু সময় কম লাগে আর খাটনিও কম হয়। আর ওদিকে যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, তার মধ্যে আমাদের কাজকর্ম শেষ করে বিছানায় যেতে হবে, আমাদেরও তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো দুইজনে মিলে হাত না চালালে কিন্তু তাড়াতাড়ি কাজ করা সম্ভব না। তো বড় বড় দুই একটা বাসন আছে, ওগুলোকে জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো, কালকে একসময় ধুয়ে নিব। কালকে তো আর রান্নাবাড়া করতে হবে না, তাহলে এই দুই একটা বাসন ধোয়া কোনো ব্যাপার না। তো যাই হোক, রান্নাঘরটাকে মোটামুটি গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরে একটা মেজ দেখি তাহলে না মেজাজটা গরম হয়ে যায়। সবারই হয়তো এমন হয়, আমি জানি না, আমার সকালে উঠে রান্নাঘরটা পরিপাটি পেলে খুব ভালো লাগে। তো এইদিকে চলে আসলাম একটু আরাম করে, এখন একটু টিভি দেখবো। আমরা একটা টিভি সিরিয়াল দেখছিলাম নেটফ্লিক্সে, ওটার একটা পর্বই বাকি আছে, ওটা আজকে শেষ করব। আর সাথে সেই মেক্সিকান স্টোরের মজার কেক তো আছেই, ওটাকে আমরা জমিয়ে জমিয়ে খাচ্ছি আর কি। নর্মাল উইকডে রাতগুলো আমাদের এভাবেই কাটে, মামুনি ঘুমানোর পর দৌড়িয়ে দৌড়িয়ে কাজ শেষ করি আমরা, আর তারপরে যতটুকু একটু সময় পাই একটু টিভি দেখি, একটু রিল্যাক্স করি, এই আর কি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।